দেখ এবার আমি এই মেটেরিয়ালটা বেছে রেখেছি, বেশ ভালোই লাগলো আমার। আমি তোদের কাছে যা যা মেটেরিয়াল দেবো সবই কিন্তু আমার সার্চ করে খুঁজে রাখা, সার্চ করে বের করে রাখা। আমি কিন্তু নিজে একটাও এগুলো বানাইনি। প্রচুর মেটেরিয়াল নেট ঘাটতে পাওয়া যায়, কিন্তু অত মেটেরিয়ালের বন্যায় ডুবে গেলে কিন্তু হবে না। অত মেটেরিয়ালের মানে যদি জলে ডুবে যাস তাহলে কিন্তু খুঁজতেই সময় চলে যাবে, আর তারপর খুঁজে পেতেও কনফিউজড হয়ে যাবি, কোনটা পড়বো, কোনটা ভালো হবে, হ্যান ত্যান। সেই জন্য অত মেটেরিয়ালের বন্যায় ডুবে যাওয়ার কোনো দরকার নেই। হ্যাঁ, নিজেরা যদি চাস ডেফিনেটলি অন্য কিছু ভালো পেলে তো পড়বি, বাট আমার কাছে স্ট্যান্ডার্ড যেগুলো মনে হবে সেগুলো আমি খুঁজে রাখবো, প্রতিদিনের ক্লাসেই আমি খুঁজে রাখবো। এই প্রথম পোর্শনটার জন্য ইন্ট্রোডাকশন টু মেশিন লার্নিং, এটার জন্য আমি এই দেখলাম এই পিডিএফটা বেশ ভালো লেখা। ওকে, দেখ পুরো যে পিডিএফটা আছে তার মধ্যে দেখ 92টা পেজ রয়েছে। বুঝতেই পারছিস 92টা পেজ নিশ্চয়ই তোদের সামনে আমি রিড আউট করবো না। ওই স্লাইড দেখে রিডিং আমি জীবনেও কোনোদিন ক্লাসে পড়াতাম না, এখনো পড়াবো না। ওই স্লাইড দেখে রিডিং করিয়ে সময় নষ্ট করা, সেটা আমি করব না। আমি তাহলে কি করব, মেন জিনিসগুলোকে হাইলাইট করব, একদম যে মেন জিনিসগুলো সেগুলো আমি বলছি। দেখ তাহলে কি বলছি, হোয়াট ইজ মেশিন লার্নিং? এই যে মেশিন লার্নিং ইজ আ পাওয়ারফুল ব্রাঞ্চ অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স that allows computers to learn without explicit programming. Instead of following a set of rigid instructions, ML algorithms can analyze data, identify patterns, and make predictions. তাহলে এখানে কোনো হার্ড কোডেড রুল থাকে না। হ্যাঁ, এটা কিন্তু রুল বেসড সিস্টেম নয়। ইট ইজ নট আ রুল বেসড সিস্টেম দ্যাট উইল ফলো আ সেট অফ synthesized rules and will work accordingly. And on the basis of that synthesized rule, it will uh, take a decision. এটা কিন্তু রুল বেসড কোনো অ্যাপ্রোচ নয়। তাহলে রুল বেসড অ্যাপ্রোচ নয়, তাহলে কিসের অ্যাপ্রোচ এটা? এটা হচ্ছে মেশিন লার্নিং অ্যালগোরিদমটা কি অ্যাপ্রোচে চলে? এই যে অ্যানালাইজ ডেটা, আইডেন্টিফাই প্যাটার্নস অ্যান্ড মেক দ্য প্রেডিকশন। যে ইনপুট ডেটা সেটটা আমি দেব সেইটাকে আগে অ্যানালাইজ করবে, তারপর সেখান থেকে কিছু প্যাটার্ন আইডেন্টিফাই করবে। সব আসছি আমি, কি রকমের প্যাটার্ন হতে পারে, কি কি প্রেডিকশন, আমি সব আসছি। এটা একদম ফার্স্ট প্যারাগ্রাফটা দেখ এই স্লাইডে, মানে এই মেটেরিয়ালের ফার্স্ট প্যারাগ্রাফটা আমি শুধু বললাম যে কিভাবে এটা কাজ করে। ইট ইজ নট আ রুল বেসড সিস্টেম। রুল বেসড সিস্টেমে কি হয়, একটা সেট অফ রুল থাকে, একটা প্রিডিটারমাইন্ড রুলস থাকে, সেটা কিন্তু এমএল এ থাকে না। তাহলে এমএল অ্যালগরিদমস কি করে, এটা হচ্ছে ডেটাগুলোকে অ্যানালাইজ করে, প্যাটার্নগুলোকে আইডেন্টিফাই করে, আর তারপরে প্রেডিকশনগুলোকে নেয়, মেক প্রেডিকশনস। অ্যানালাইজ ডেটা, আইডেন্টিফাই প্যাটার্নস অ্যান্ড মেক প্রেডিকশনস। ওকে, এবার দেখ একটা ছোট এক্সাম্পল দিই, যে টিচিং আ কম্পিউটার টু রেকগনাইজ ইউর ফ্রেন্ডস ইন ফটোজ উইদাউট শোয়িং ইট এভরি সিঙ্গেল পিকচার is like training it to learn from examples. তাই না? ট্রেনিং বলছে টিচিং আ কম্পিউটার টু রেকগনাইজ ইউর ফ্রেন্ডস ইন ফটোজ উইদাউট শোয়িং ইট এভরি সিঙ্গেল পিকচার is like training it to learn from examples. Imagine you have a bunch of photos where your friends are tagged with their names. The computer looks at these photos and tries to find the patterns. For example, it might notice that one friend has blue eyes and curly hair, while another friend has brown eyes and wears glasses. মানে এগুলো হচ্ছে এক একটা প্যাটার্ন। এই যে বলছে অ্যানালাইজ ডেটা, আইডেন্টিফাই প্যাটার্ন, তাহলে এইগুলো হচ্ছে প্যাটার্ন। অ্যানালাইজ দ্য ডেটা, কোন ডেটাগুলোকে অ্যানালাইজ করেছে? এই যে ফ্রেন্ডসদের সমস্ত ফেসগুলোকে। দ্য কম্পিউটার লুকস অ্যাট দ্য ফটোজ অ্যান্ড ট্রাইস টু ফাইন্ড প্যাটার্ন। এই যে প্যাটার্নগুলো কি কি, কারোর ব্লু আইস, কারোর ব্রাউন আইস, কারোর কার্লি হেয়ার, কারোর ওয়্যারস গ্লাসেস, এইগুলো হচ্ছে প্যাটার্ন। এই প্যাটার্নগুলোকে অ্যানালাইজ করে, মানে ডেটাগুলোকে অ্যানালাইজ করে এই প্যাটার্নগুলোকে প্রথমে আইডেন্টিফাই করা হয়। ইউজিং দিস প্যাটার্নস দ্য কম্পিউটার স্টার্টস টু গেস হু ইজ হু ইন নিউ ফটোজ। এই যে প্যাটার্নগুলোকে আইডেন্টিফাই করলো, কারোর ব্লু আই, কারোর ব্রাউন আই, কারো কার্লি হেয়ার, কারোর সানগ্লাস, এই কারোর স্পেকটাকলস মানে গ্লাস আছে,
এইগুলো প্যাটার্ন গুলোকে অ্যানালাইজ করে দ্য কম্পিউটার স্টার্টস টু গেস হু ইজ হু ইন নিউ ফটোস। হু ইজ হু, নতুন ফটোগুলো যে দেখাচ্ছে তার মধ্যে কে কোনটা, সেইটা হচ্ছে আমার ওই এই যে মেক প্রেডিকশন। দেখ তিনটে ভাগ বলা হয়েছে এমএল অ্যালগোরিদমস এর, অ্যানালাইজ ডেটা, আইডেন্টিফাই প্যাটার্ন আর মেক প্রেডিকশন। তাহলে আইডেন্টিফাই দ্য প্যাটার্নটা বুঝতে পারলি যে কি কি প্যাটার্ন এখানে এক্সাম্পল দিয়ে বলছে, আর তারপরে বলেছে কি মেক প্রেডিকশন। তাহলে মেক প্রেডিকশন কি, এই যে দ্যাট লুকস লাইক আরুষি, but the computer does not always get it right at first. It needs lots of practice and feedback to improve, just like how we learn from our mistakes. Just like how we learn from our mistakes. It needs lots of practice and feedback to improve. একবার দেখিয়ে যে জিনিসটা ইজিলি আইডেন্টিফাই করে ফেলবে তা কিন্তু নয়। এই যে ইফ ইট সিজ সামওয়ান উইথ ব্লু আইজ অ্যান্ড কার্লি হেয়ার, ইট মাইট সে ইট ইজ আরুষি, ইট লুকস লাইক আরুষি, বাট দ্য কম্পিউটার ডাজ নট অলওয়েজ গেট ইট রাইট এট ফার্স্ট। প্রথমেই যে ঠিক বলবে তা কিন্তু নয়। আরো একটা রিয়েল লাইফ এক্সাম্পল ধর যখন কোনো ছোট ছোট বাচ্চাগুলো বা 1 2 3 4 এগুলো শেখানো হয়, ডিজিট গুলোর সাথে যখন মানে ইয়ে করা হয়, ফ্যামিলিয়ারাইজ করানো হয়, ওদের কি একবার দেখালেই ওরা বলতে পারে এটা 1, এটা 2, এটা 3, এটা 4? ওদের বারবার দেখাতে হয়। একটা ছোট্ট বাচ্চা যখন শেখে 1.5-2 বছর বয়স থেকে, যখন প্রথম ওদের এই মানে অক্ষর পরিচয়গুলো হয় আর কি, যখন প্রথম ওরা সব শিখতে শুরু করে এই অ্যালফাবেটস গুলো, ডিজিটস গুলো, ওদের কিন্তু বারবার দেখাতে হয়। একবার দেখালেই ও বুঝতে পেরে যায় না যে এটা 1, এটা 2, বারবার দেখাতে হয়। এইভাবে আস্তে আস্তে জিনিসটা তারপরে গ্রো করতে থাকে। তাহলে এইটাই বলেছে যে আইডেন্টিফাই দ্য প্যাটার্ন। একটা বাচ্চাকেও তো প্যাটার্ন গুলোকে আইডেন্টিফাই করতে হবে, ওর ব্রেনেও তো অ্যাকচুয়ালি প্যাটার্ন আইডেন্টিফিকেশনই চলছে। ওয়ানটাও কি করে বুঝবে, একটা স্ট্রেট লাইন, স্ট্রেট একটা লাইন গেল, টুটা দেখছে প্রথমে একটা কার্ল হয়ে গেল, তারপরে একটা হরাইজন্টাল লাইন, থ্রিটাতে দেখছে দুটো এরকম কার্ল হয়ে গেল, মানে দুটো এরকম কার্ভ হয়ে গেল। তাহলে এই প্যাটার্ন গুলো কিন্তু বাচ্চাটাকে আইডেন্টিফাই করতে হবে, বুঝতে পারছিস? তাহলে এই প্যাটার্ন গুলো আইডেন্টিফাই করাটা কিন্তু একবার দেখিয়ে কখনো হয় না, বাচ্চাগুলোকে বারবার দেখাতে হয় এটা 1, এটা 2, 3, 4, তবে আস্তে আস্তে ও প্যাটার্ন গুলোকে চিনতে শেখে এবং তারপরে প্রেডিকশনটা ঠিকঠাক করে বলতে শেখে। তাহলে একটা বাচ্চা যখন প্রথম ক্যাপিটাল লেটার হোক কি স্মল লেটার হোক, যাই হোক, যে কোনো অ্যালফাবেট যখন শিখছে, যখন ডিজিট যখন চিনতে শিখছে, তখন ওকে ডেটাটা অ্যানালাইজ করতে হয়। এই যে অ্যানালাইজ দ্য ডেটা, সেগুলো কি মানে কোন ডেটার কি কি প্যাটার্ন, সেটা ও আস্তে আস্তে চিনতে শিখছে। ডেটাটা হতে পারে অ্যালফাবেট, হতে পারে কোনো নিউমারালস, বাচ্চাগুলোর কাছে দেওয়া হলো, এবার ওকে বলা হচ্ছে এটা 1, এটা 2, ও তখন আইডেন্টিফাই করছে 2 মানে একটা এরকম কার্ল থাকছে, 3 মানে এরকম দুটো কার্ল থাকছে, হ্যাঁ দুটো এরকম আর কি কার্ল থাকছে এরকম, আর 1 মানে একটা স্ট্রেট লাইন যাচ্ছে। এইগুলো দেখতে 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 তখন ও মেক দ্য প্রেডিকশন, এই যে মেক প্রেডিকশন, তখন ও ঠিকঠাক ডিসিশনে আসে। তাহলে অ্যানালাইজ দ্য ডেটা, প্রথমে বাচ্চাটার কাছে আমরা ক্যাপিটাল লেটার কি স্মল লেটারে অ্যালফাবেট গুলো ফেললাম, ক্যাপিটাল লেটারই ধর, প্রথমে এ গুলো, এ লেখা হয়, এ এরকম, এর প্যাটার্নটা একটা বাচ্চা বুঝে নিল যে দুটো লাইন এরকম করে ইয়ে হয়ে রয়েছে, বেন্ড হয়ে রয়েছে। হ্যাঁ, বি লেখার সময় এরকম দুটো কার্ভ আসছে এরকম। তাহলে এইগুলোই হচ্ছে প্যাটার্ন। একটা বাচ্চা যখন প্রথম শিখছে, তার ব্রেনের মধ্যে যে কারসাজিগুলো হচ্ছে, যে কাজগুলো হচ্ছে, একটা মেশিনকে ট্রেন করতে গেলে কিন্তু সেই কাজগুলোই হয়। একটা মেশিনের মধ্যে যা আছে, একটা মানুষের ব্রেনেও তাই আছে। কি আছে? নিউরনস। নিউরনস, একটা নিউরন মানে একটা নিউরন না, মানে সেট অফ কতগুলো নিউরন দিয়ে যখন আমরা একটা নেটওয়ার্ক বানাচ্ছি, একটা নিউরাল নেটওয়ার্ক, সেটাকে ট্রেন করতে গেলেও কিন্তু আমাকে বারবার ডেটাটাকে ফিট করতে হয়। প্রথমবার দেখিয়েই কেউ শিখে যায় না, রে এটা তো 1, এটা 2, 3, বাচ্চাগুলোকে বারবার দেখাতে হয়। ঠিক একটা বাচ্চাকে যেভাবে ট্রেন করা হয় অ্যালফাবেট শেখানোর জন্য বা ডিজিট গুলোকে রেকগনাইজ করার জন্য, ঠিক সেইভাবে একটা মেশিনকেও আমাকে ট্রেন করতে হয় যে কোনটা কি সেটা রেকগনাইজ করার জন্য। বুঝতে পারলি ব্যাপারটা? কোনটা কি রেকগনাইজ করার জন্য।
এই যে এখানে বলেছে ব্রাউন আইজ হতে পারে, ব্লু আইজ হতে পারে। তো একবার দেখিয়ে কি একটা মেশিন বুঝে যাবে যে ব্লু আইজ মানে এটা আরুষি, আর কার্লি হেয়ার আর ব্রাউন আইজ মানে এটা অমুক তমুক? তা কিন্তু নয়। দেখ এই যে এখানে একটা প্যাটার্নটা বলেছে, computer starts to guess who is who in new photos. If it sees someone with blue eyes, curly hair, it might say it look like Arushi. এবার ধর ব্লু আইসটা রইলো কিন্তু কার্লি হেয়ার আর নয়, স্ট্রেট হেয়ার, তখনও যদি সে ভুল করে বলে দেয় আরুষি, তাহলে কিনতে হবে না। আরুষির প্যাটার্নটা হচ্ছে ব্লু আইস আর কার্লি হেয়ার। এরপর আরেকজনের যদি ব্লু আইস আর স্ট্রেট হেয়ার আসে, তখনও যদি সে ভুল করে বলে দেয় আরুষি, তাহলে কিন্তু আর জিনিসটা হলো না। বুঝতে পারলি? এই প্যাটার্ন গুলোকে আইডেন্টিফাই করাটাও ঠিক যেরকম একটা বাচ্চাকে প্রথম অ্যালফাবেট বা নিউমারিক্যালস গুলোকে চেনানোটাও ঠিক সেরকম। আমি বাচ্চার কথা কেন বলছি, আমরা সবাই একসময় ছোট ছিলাম, আমাদেরকে যখন অ্যালফাবেট বা নিউমারাল শেখানো হয়েছিল, আমরা প্রথম দিনেই কিন্তু এ থেকে জেড অব্দি শিখে যাইনি। প্রথম দিনেই কিন্তু আমরা 0 থেকে 9 অব্দি ডিজিটস জিনে যাইনি। বারবার আমাদের সামনে দেখানো হতো, বারবার বলা হতো। এইভাবে দেখতে দেখতে লিখতে লিখতে তখন আমাদের মাথায় বুঝে গেছে যে না, এইভাবে আমরা জিনিসগুলোকে আইডেন্টিফাই করছি। তাহলে প্যাটার্ন আইডেন্টিফিকেশন এইটাই হচ্ছে মেন টাস্ক। অ্যানালাইজ দ্য ডেটা। কোন ডেটাকে অ্যানালাইজ করব আমি? আমার কাছে যেই ইনপুট ডেটা সেটটা দেওয়া আছে সেই ইনপুট ডেটাটাকে আমি অ্যানালাইজ করব। তারপর কি করব? প্যাটার্ন গুলোকে আইডেন্টিফাই করব যে কি কি প্যাটার্ন থাকতে পারে। ওই যে 1 কিরকম দেখতে, 2 কিরকম দেখতে, 1 এ ভার্টিক্যাল লাইন থাকে, 2 এ হরাইজন্টাল লাইন থাকে, 2 এ একটা কার্ভ থাকে, 3 তে দুটো কার্ভ থাকে, এইগুলো হচ্ছে প্যাটার্ন। জাস্ট এক্সাম্পল দিয়ে বলছি। তারপরে সে ঠিকঠাক মতো প্রেডিকশনটা নিতে শুরু করে। তা প্রেডিকশনটা কার ওপর নেবে? আমি যখন টেস্ট ডেটাটাকে ওর ওপর দিচ্ছি তখন এবারও বলবে। ঠিক যেরকম ধর একটা বাচ্চাকে 1 2 3 4 অব্দি দেখিয়ে আমি আজকে ভালো করে শিখিয়ে টিখিয়ে বই বন্ধ করে রেখে দিলাম। এবার যখন পরের দিন সকাল হলো, ওই বাচ্চাটার কাছে আবার আমি ডিজিট গুলোকে আনলাম। এবার ধরে নে সেটাই হচ্ছে টেস্ট ডেটা। এইবার বাচ্চাটাকে বলা হলো যে কোনটা 1 2 3 4 আইডেন্টিফাই করতে, সেইটা হচ্ছে টেস্ট ডেটা। এইবার বাচ্চাটাকে আমি আগের দিন যা শিখিয়ে এসেছিলাম তার উপর বেস করে ও প্রেডিকশনটা এবার নেবে যে কোনটা কি ডিজিট, তার উপরে বেস করে ও প্রেডিকশনটা নেবে। তাহলে এই তিনটে ভাগে আমরা এমএল অ্যালগোরিদমস গুলোকে ভাঙি। এমএল অ্যালগোরিদমস গুলো কিন্তু কোনো রুল বেস সিস্টেম নয়। রুল বেস সিস্টেম কিন্তু রুলগুলো প্রিডিফাইন থাকে, সেই রুলগুলোর ওপর বেস করেই সমস্ত মেশিন মানে অ্যালগোরিদম গুলো কাজ করে, তাই না? আর সেটা কিন্তু নয়। মেশিন লার্নিং অ্যালগোরিদমস এর মেন ব্যাপারটাই হচ্ছে আইডেন্টিফাই দ্য প্যাটার্ন অ্যান্ড দেন প্রপারলি মেক দ্য প্রেডিকশন। এইবার প্রেডিকশন করতে গিয়ে যে সবসময় কারেক্ট প্রেডিকশন করবে তাও তো নয়। বাচ্চারা তো ভুলও করতে পারে। পরের দিন সকালবেলা উঠে আমি যখন বললাম 1 2 3 4 দেখিয়ে কোনটা কি, ও যে ঠিকঠাক বলবে তার তো কোনো মানে নেই। ও তো 2 টাকে 3ও বলতে পারে, 3 টাকে 2ও বলতে পারে, 1 টাকে 4ও বলতে পারে। 1 এও একটা ভার্টিক্যাল লাইন আছে, 4 এও একটা ভার্টিক্যাল লাইন আছে, তাই না? তো তখন মেক দ্য প্রেডিকশন সেটা ঠিক হতে পারে আবার ভুলও হতে পারে। সেজন্য প্রেডিকশন করার সময় যে সবকিছু ঠিক হবে তা কিন্তু নয়। তো সেই জন্য কি হচ্ছে, তখন আমার বিভিন্ন রকমের মেট্রিক্স থাকে। মেট্রিক্স গুলো দিয়ে আমরা কোনো একটা মেথডের বা কোনো একটা সিস্টেমের অ্যাকিউরেসি বার করি। কি কি সেই মেট্রিক্স? প্রিসিশন, রিকল, F1 স্কোর, এগুলো সব হচ্ছে এক একটা মেট্রিক্স। সব আমি আস্তে আস্তে বলবো, কোনো চিন্তা নেই। ভীষণ খুব সুন্দর জিনিসগুলো, মেট্রিক্স গুলো দেখবি, পড়তেও ভালো লাগবে। হ্যাঁ, আমি আস্তে আস্তে সব আসবো। এই যে মেক দ্য প্রেডিকশন, এই ক্ষেত্রে কিন্তু ভুল হওয়ার চান্সও আছে আবার ঠিক হওয়ার চান্সও আছে। ওই যে বললাম আমি ব্রাউন আইজ কি যেন ছিল এখানে, এই যে ব্লু আইজ আর কার্লি হেয়ার মানে বলছি চারুষি। টক করে তার পরের জনকে বললাম যে ব্লু আইজ কিন্তু কার্লি হেয়ার নয়, ওটা স্ট্রেট হেয়ার বা ব্রাউন হেয়ার, যাই হোক কিছু একটা বললাম। তখনই যদি ও ভুল করে আরুষি বলে দেয় তাহলে কিন্তু আর হবে না। সুতরাং প্রেডিকশন নেওয়ার সময় সেটা ঠিকও হতে পারে ভুলও হতে পারে। সেই জন্যই প্রেডিকশন গুলো যখন নিচ্ছে তার উপর আমরা কতগুলো মেট্রিক্স বানাই। তো সেই মেট্রিক্স গুলো কি কি সব পরে আসবো। ওই মেট্রিক্স গুলো দিয়ে আমরা কোনো সিস্টেমের অ্যাকিউরেসিটাকে মেজার করি, ওর এফেক্টিভনেসটাকে মেজার করি, যে তার প্রিসিশন কত, তার রিকল কত, F1 স্কোর কত,
অ্যাকিউরেসি কত সব বলবো, হুড়ুম দুরুম করার কিছু নেই, আমি এক এক করে আস্তে আস্তে সব বলছি। আজকে প্রথম ক্লাস, একদম ঠান্ডা মাথায় দেখ যে মেশিন লার্নিংটা কিন্তু কোনো রুল বেস সিস্টেম নয়। এটা চলে কিভাবে, এই 3টে স্টেপে চলে: অ্যানালাইজ ডেটা, আইডেন্টিফাই প্যাটার্নস অ্যান্ড মেক প্রেডিকশন। এই 3 ভাবে চলে। তাহলে অ্যানালাইজ দ্য ডেটা মিনস ইনপুট যে ডেটা সেটটা দিচ্ছি সেইটাকে অ্যানালাইজ করতে শুরু করবে। অ্যানালাইজ করে কি দেখবে, প্যাটার্ন গুলোকে আইডেন্টিফাই করার চেষ্টা করবে। দেখ একটা ছোট্ট বাচ্চাকে যখন এবিসিডি শেখাচ্ছি, ও বারবার দেখছে কি করে, ও কি করছে, মানে প্যাটার্ন গুলো কিভাবে দেখছে, এ লিখতে গেলে দুটো এরকম লাইন লিখতে হয়, এরকম ইনক্লাইন্ড ওয়েতে দুখানা লাইন টানতে হয়। বি লিখতে গেলে একটা ভার্টিক্যাল লাইন টেনে দুখানা এরকম এরকম হাফ সার্কেল পাকাতে হয়, তাই না? এইগুলোই হচ্ছে প্যাটার্ন। এইগুলো আগে বাচ্চাটা শিখছে। শেখার পর যখন আমি ওকে পরে আবার বলবো এবারে আইডেন্টিফাই করতে দেওয়া হবে তাকে এ কোনটা বি কোনটা, তখন ওই যে প্যাটার্ন গুলো ও ঠিক করে রেখেছিল, ও প্যাটার্ন গুলোর মনে ঢুকে গেছিল, সেই প্যাটার্ন গুলোর ওপর বেস করে এবার দেখবে ও মানে কি কি প্রেডিকশন করছে। হ্যাঁ, প্রেডিকশন করতে গিয়ে ভুলও করতে পারে অবভিয়াসলি। যখন প্রথম শিখছে বাচ্চাটা, ও তখন বি কে ডিও বলতে পারে, জানে ডি তেও এরকম একটা কার্ভ আছে, আবার বি তেও এরকম দুটো কার্ভ আছে, বা সি কেও ডি বলতে পারে, সি তেও একটা কার্ভ আছে, ডি তেও একটা কার্ভ আছে। সেগুলো কি যত ট্রেন করব তত তার অ্যাকিউরেসিটা বাড়বে। যত ট্রেন করব, আমরা কি এখন কখনো সি আর ডি চিনতে ভুল করব না? এটা বললেই হাসি পাচ্ছে, তাই না? আমরা কি এখন এ বি সি ডি চিনতে কখনো ভুল করব না? কিন্তু বাচ্চারা যখন প্রথম শেখে 1.5-2 বছর বয়সে, ছোট ছোট বাচ্চাগুলো, ওদের পক্ষে তো ভুল হওয়াটাই স্বাভাবিক। ওরা একদিনে কি করে চিনবে? ওদেরকে বারবার বারবার চেনাতে তবে ওদের কনফিডেন্সটা গেইন করে। তারপর এই যে মেক প্রেডিকশন স্টেপে গিয়ে ওদের আর কোনো ভুল প্রেডিকশন হয় না। আমাদের কথাই ভাবনা, আমরা কখনো আর এই প্রেডিকশনটা ভুল করব? কোনো অ্যালফাবেট চিনতে গিয়ে আমরা কখনো এখন এই বয়সে এসে ভুল করব না? আমাদের কথা তো ছেড়েই দে, 4-5 বছরের বাচ্চারাও কখনো ভুল করবে না একটা অ্যালফাবেট চিনতে। কিন্তু যখন প্রথম শেখাচ্ছে হচ্ছে বাচ্চাগুলোকে, তখন কিন্তু ভুল হওয়াটাই স্বাভাবিক। তখন ওরা কি করছে, প্যাটার্ন গুলোকে আইডেন্টিফাই করছে, আস্তে আস্তে প্রেডিকশন করা শিখছে। ওকে, এই হচ্ছে ব্যাপার। এই যে আমি এতক্ষণ টিচিং আ চাইল্ড বলছিলাম, একটা বাচ্চাকে শেখানো, আর এখানে দেখ কি বলছে, টিচিং আ রোবট। দেখেছিস একই ব্যাপার। আমি একটা হিউম্যান চাইল্ডের কথা বলছিলাম, একটা ছোট বাচ্চাকে আমরা কি করে অ্যালফাবেট শেখাই, কি করে নিউমারেলস গুলো শেখাই, ওই বারবার চেনাতে শিখে যাবে। দিয়ে একটা বছর বয়সের পর 3-3.5 বয়স থেকে মনে হয় আর ভুল হবে না ওদের, তাই না? 3-3.5 বছর কি 4 বছরই ধরলাম ম্যাক্সিমাম, যার যেরকম ক্যাচিং পাওয়ার। ঠিক এখানে বলেছে রোবটের কথা, একই ব্যাপার। তাহলে কি হলো, in the big world of AI, machine learning is like a secret sauce that helps AI systems become smarter over time. It is what makes AI capable of doing amazing things like understanding speech, playing games, and even recognizing your friends in photos. এগুলো কতগুলো এক্সাম্পল দিয়েছে যে কি কি কাজে লাগে। আমি না বেকার রিডিং পড়বো না, বুঝতে পারছিস? 92 পেজের একটা ডকুমেন্ট আমি রিডিং করে কিন্তু টাইম নষ্ট করবো না। যতটুকু দরকার আমি ইম্পর্টেন্ট জিনিসটা শুধু বলে দিচ্ছি। তাহলে সমস্ত এমএল অ্যালগোরিদমস গুলো 3টে ভাগে চলে, মানে 3টে ফেজে কাজ করে। একটা হচ্ছে অ্যানালাইজ ডেটা, একটা হচ্ছে আইডেন্টিফাই প্যাটার্ন, আর একটা হচ্ছে মেক প্রেডিকশন। হলো? তাহলে আইডেন্টিফাই প্যাটার্ন মানে কি, ওই যে বললাম প্যাটার্ন গুলো আগে চিনতে শিখছে। একটা বাচ্চা যদি এবিসিডি লিখতে শেখে, ও আগে দেখবে আরে বি লেখার সময় প্রথমে একটা কি বলে ভার্টিক্যাল লাইন টানলাম, তারপরে দুখানা এরকম হাফ সার্কেল করলাম। সি লেখার সময় কোনো লাইনের কোনো ব্যাপার নেই, শুধুই একটা হাফ সার্কেল। আবার ডি লেখার সময় একটা ভার্টিক্যাল লাইন, একটা হাফ সার্কেল। এইগুলোই হচ্ছে প্যাটার্ন। এই প্যাটার্ন গুলো যত ওকে দেখানো হবে, বাচ্চাটাকে যত দেখানো হবে, ও তত চিনতে একটা বয়সের পর এই ভুলটা আর কখনো করবে না। আমি তো বললাম আমাদের ভুলের কথা, তো লোকে হাসবে, তাই না? মোটামুটি 4 বছর বয়সের পর কেউ আর অ্যালফাবেট চিনতে বা নিউমারালস চিনতে কেউ ভুল করবে না, রাইট? তা কিন্তু সেই যে নির্ভুল অবস্থাটাই এলাম, মানে কি প্রেডিকশন, এই যে মেক প্রেডিকশন, এখানে যে কোনো ভুল আর হচ্ছে না, এই মানে এই অবস্থায় আসতে গেলেও কিন্তু অনেকটা অ্যাকিউরেসি দরকার।
অনেকবার ট্রেনিং করতে হবে। মেক প্রেডিকশন দেখা গেল যে কোনো ভুল প্রেডিকশন সে করেনি, সব কটা ঠিকঠাক উত্তর দিচ্ছে। এই অবস্থায় পৌঁছতে গেলে কিন্তু অনেকটা সময় লাগবে। কেন? তার কারণ ওদেরকে ট্রেন করতে হবে, বারবার ট্রেন করতে হবে। আজকে পড়ালাম, হয়তো কালকেই একটা অ্যালফাবেট সে ভুলে গেল, হতেই পারে, ছোট্ট বাচ্চা, সে আবার ভুলে গেল, আবার তখন তাকে বোঝানো হলো যে এটা বি, এটা সি। এই করতে করতে মোটামুটি 4 বছর বয়সের মধ্যে তার সে বানান স্পেলিং লিখতে শিখে যায় একটু একটু করে, তাই না? হয় বোধহয় এরকম, যাই হোক, ঠিক আছে। আচ্ছা, এবার বলছে প্যারাডাইমস অফ এমএল। কি বলছে দেখ, প্যারাডাইমস ছোট্ট একটুখানি জাস্ট একটু বলে দিই। বলছে এমএল ইজ আ ডাইনামিক ফিল্ড ডেডিকেটেড টু ডেভেলপিং মেথডস দ্যাট enable machines to learn from extensive data sets, to enable machines to learn and make predictions. The learning paradigms in ML are categorized based on their resemblance to human interventions, each serving specific purposes and applications. Each serving specific purpose. This dynamic field encompasses various learning paradigms, each with its unique approach. এইবার অ্যাপ্রোচ গুলো আমি আসছি, ঠিক আছে? তাহলে মেশিন লার্নিং এর মেন ব্যাপারটাই হচ্ছে লার্নিং। লার্নিং, মেশিন লার্নিং কথাটার মধ্যেই তো আছে লার্নিং। তাহলে লার্ন করা মানে কি? লার্ন করা মানেই হচ্ছে ওই প্যাটার্ন গুলোকে ঠিকঠাক মতো যাতে আইডেন্টিফাই করতে পারে। The learning paradigms in ML are categorized based on their resemblance to human intervention. ঠিক আছে, এই দেখ এখানে কিভাবে ভাগটা এবার করেছে, দেখ মোটামুটি ভালোই লিখেছে দেখলাম এই পিডিএফটায়। দেখ, সুপারভাইজ লার্নিং, আনসুপারভাইজ লার্নিং, ঠিক আছে। সুপারভাইজ লার্নিং এ কি কি হচ্ছে? ক্যাটাগরাইজেশন অর ক্লাসিফিকেশন, ওকে। আর এখানে হচ্ছে রিগ্রেশন, এই যে ডিসক্রিট কন্টিনিউয়াস। আমি সব কটা ডিসপ্লে মানে সব কটা ডেসক্রাইব করবো আস্তে আস্তে। প্রথম ক্লাস কিন্তু আজকে আমি জাস্ট একটুখানি ওভারভিউ দিয়ে যাচ্ছি। এই সব কটা আমি আস্তে আস্তে ডেসক্রাইব করবো এর পরবর্তী ক্লাসগুলোতে ধাপে ধাপে, কোনো চিন্তা করিস না। এখন শুধু একটু নামগুলো জেনে রাখ। এই যে ক্লাসিফিকেশন অর ক্যাটাগরাইজেশন, সুপারভাইজ লার্নিং, এক্ষুনি আসছি সুপারভাইজ লার্নিং কাকে বলে। আনসুপারভাইজ লার্নিং, ক্লাস্টারিং। ক্লাস্টারিং নামটা শুনে কি মনে হচ্ছে? আমরা কতগুলো ক্লাস্টারের ইনপুট ডেটাগুলোকে ভেঙে দিই, ক্লাস্টারিং, তাই না? আচ্ছা, রিগ্রেশন সব ডিটেলে বলবো, কিচ্ছু চিন্তা করার নেই এখন। ডাইমেনশনালিটি রিডাকশন নামটা শুনে কি মনে হচ্ছে? মানে আমরা একটা হায়ার ডাইমেনশনাল ডেটা থাকলে সেটাকে ডাইমেনশনটাকে রিডিউস করে করে লোয়ার ডাইমেনশনে নিয়ে আসি। তা ডাইমেনশনালিটি রিডাকশন বলতে কি বোঝায় সব বলবো ডিটেলে। সেটা হচ্ছে রিডান্ডেন্ট যদি কোনো প্রপার্টি থাকে, রিডান্ডেন্ট যদি কোনো ফিচার থাকে, সেইগুলোকে এলিমিনেট করে একদম কম্প্যাক্ট ওয়েতে নিয়ে আসা। একটা ওয়ার্ডে এখানে এখানে বোঝানো সম্ভব নয় ডাইমেনশনালিটি রিডাকশন। আমি পরে কিন্তু সব বলবো, কেমন? কোনো চিন্তা করিস না, আজকে প্রথম ক্লাস, হুড়মুড়িয়ে বললে ভয় পেয়ে যাবি। আমিও হুড়মুড়িয়ে বলতে চাই না, ঠিক আছে? আমি ঠিক তোদের লেভেলেই নেমে এসে জিনিসটা পড়াচ্ছি। হুড়ুম দুরুম করে বললে কিছুই শিখতে পারবি না। আচ্ছা, এবার দেখ সুপারভাইজ লার্নিং, দেখেছিস এক এক করে কি সুন্দর ডেসক্রাইব করেছে। এবার দেখ সুপারভাইজ লার্নিং। Supervised learning involves labeled data sets where each data observation is paired with a corresponding class level. এটাই বলছে লেবেল ডেটা সেট। Each data observation is paired with a corresponding class level. Algorithms in supervised learning aim to build a mathematical function that maps input features to desired output values based on these labeled examples. ঠিক আছে, দেখ ছবিটা এবার দেখ কি সুন্দর বুঝিয়েছে। এটা কিসের ছবি? গ্রেপস এর ছবি। এইটা হচ্ছে আমার ইনপুট ইমেজ, আর লেভেলটা কি? গ্রেপস, দিস আর গ্রেপস। এইটাই হচ্ছে লেভেল ডেটা। আমি যে ইমেজটাকে ইনপুট দিচ্ছি তার করসপন্ডিং আমি ক্যাপশনটা মানে অ্যানোটেশনটাও বলে দিচ্ছি, দিস আর গ্রেপস। এইবার হচ্ছে আমাদের এটা মগজ, বুঝতেই পারছি সেটা আমাদের ব্রেন। ব্রেন মানে এখানে মেশিন লার্নিং মডেলটা, আর কিছুই না। এইবার কি করছি? এই হচ্ছে ইনপুট ডেটা। দেখ প্রথমে কি ছিল? অ্যানালাইজ দ্য ডেটা।
তারপর কি ছিল, আইডেন্টিফাই দ্য প্যাটার্ন, ভেতরে কাজকর্ম হচ্ছে, ভেতরে ব্রেনের মধ্যে সমস্ত মেশিনারি সার্কিটারি দিয়ে ও প্যাটার্ন গুলোকে আইডেন্টিফাই করলো যে না গ্রেপস এরকম দেখতে হয়। তারপর যখন আমি ওকে টেস্ট ডেটাটা দিচ্ছি, এই দেখ এটা হচ্ছে টেস্ট ডেটা, দেখতে পাচ্ছিস, তখন ও আউটপুটে কি বলছে, ইট ইজ গ্রেপস, ইট ইজ গ্রেপস। এর কারণটা কি, ওকে আগেই আমি গ্রেপস এর ছবিটা দেখিয়ে রেখেছি, গ্রেপস এর ছবি উইথ তার সাথে অ্যানোটেশন মানে ক্যাপশন সবটাই আমি দিয়ে রেখেছি। এইটা দিয়ে তারপর যখন আমি ওকে প্রেডিক্ট করতে বললাম দেখো তো এবার এটা কিসের ছবি, ও তখন আমাকে বলে দিল ইট ইজ গ্রেপস। তাহলে কি হলো, এইটা হচ্ছে মেক প্রেডিকশন ফেজ, তাই না? এমএল অ্যালগরিদম গুলো তিনটে ফেজ থাকে, প্রথমে কি অ্যানালাইজ দ্য ডেটা, তারপর মেক ইজ আইডেন্টিফাই দ্য প্যাটার্ন, আর তারপরে মেক প্রেডিকশন। ঠিক আছে, এইবার দেখ এখানে কি বলেছে, ট্রেনিং ডেটা আর লেভেল ডেটা সেট ইজ প্রোভাইডেড ফর ইচ ইনপুট। এখনো ক্লাসে ঢুকছে, আচ্ছা, তো কি বলছে, আর লেভেল ডেটা সেট ইজ প্রোভাইডেড where each input is paired with its corresponding output। আমরা যখন একটা ইনপুট ডেটাকে দিচ্ছি তার করসপন্ডিং অ্যানোটেশন মানে ক্যাপশনটাও দিয়ে দিচ্ছি। এবার কি হচ্ছে, মডেল ট্রেনিং। এই যে এবার এই ব্রেনটার ভেতর কি হচ্ছে, এই মগজের মধ্যে এবার কি চলছে, the model learns patterns and relationships in the training data by mapping inputs to outputs, ম্যাপিং ইনপুটস টু আউটপুটস। এই যে গ্রেপসের ছবি ইনপুটস, সেইটা দিয়ে ও এবার আউটপুটে মার্চ করছে, মানে আউটপুটের সাথে ম্যাপিংটা করছে। এবার দ্য মডেল লার্নস দ্য প্যাটার্নস, ওই যে বললাম আইডেন্টিফাই দ্য প্যাটার্ন অ্যান্ড রিলেশনশিপস ইন দ্য ট্রেনিং ডেটা বাই ম্যাপিং ইনপুটস টু আউটপুটস। আউটপুট কোনটা, এই যে ইট ইজ গ্রেপস, দিজ আর গ্রেপস। এই যে লেবেল ডেটা বলেছি আগেই, লেবেল ডেটা মানেই ইনপুট ডেটা উইথ ইটস অ্যানোটেশন। এইবার কি হচ্ছে, ব্রেনের মধ্যে গিয়ে ওই ইনপুট যে ইমেজটা সেটার সঙ্গে ও কি করছে, আইডেন্টিফাই দ্য প্যাটার্ন, ইনপুট ইমেজের সাথে প্যাটার্ন গুলোকে আইডেন্টিফাই করে আউটপুটের সাথে ম্যাপ করছে। এই যে দিজ আর গ্রেপস, এটাই হচ্ছে আউটপুট। ইনপুট আউটপুট বোথ আর প্রোভাইডেড অ্যাজ দ্য ইনপুট, মানে ডেটাগুলোর এখানে লেবেলিং করা আছে, লেবেল ডেটা। এইবার প্রেডিকশন কি বলছে দেখ, once the model is trained it can make predictions on new unseen inputs by applying the learned mapping function। একবার যখন এই মডেলটাকে আমি ট্রেন করে দিচ্ছি গ্রেপস এর ছবি দেখে যে দিজ আর গ্রেপস, এরপর যখন আমি ইনপুটটা দিচ্ছি গ্রেপস এর ছবিতে, ও তখন ঠিকঠাক আইডেন্টিফাই করে দিচ্ছে, ঠিকঠাক প্রেডিকশন নিয়ে নিচ্ছে, হ্যাঁ ইট ইজ গ্রেপস, ইট ইজ গ্রেপস। কেন, তাকে আমি আগে থেকে অলরেডি শিখিয়ে রেখেছি। ঠিক যেরকম একটা বাচ্চাকে ABCD শেখানো হয়, আগে আমি বারবার বলছি এই দেখ এটা A, এটা B, এটা C, এটা D। তারপর যখন তাকে পড়া ধরা হয়, যেরকম পড়া ধরা হয় বাচ্চাগুলোকে, বলতো এটা কি, ও তখন আগে যা শিখিয়ে লেখা হয়েছিল সেইটার ওপর বেস করে এইবার ও প্রেডিকশনটা করছে। বুঝতে পারলি? Once the model is trained, it can make predictions on new unseen inputs by applying the learned mapping function। The learned mapping function কোনটা, এই যে গ্রেপস এর ছবি দেখে ও অ্যানোটেশনটা ম্যাপ করে নিল যে গ্রেপস গুলো কিরম কিরম দেখতে হয়, তার উপর বেস করে আমার আউটপুটটা আমি বলেছি যে দিজ আর গ্রেপস, কিন্তু ও গ্রেপস এর ফিচার গুলো কিন্তু আইডেন্টিফাই করে নিচ্ছে, মানে প্যাটার্ন গুলো আর কি, সোজা কথা গ্রেপস এর প্যাটার্ন গুলো কিন্তু ও ইন্টারনালি আইডেন্টিফাই করে নিচ্ছে। ইন্টারনালি আইডেন্টিফাই করে নেওয়ার পর তারপর যখন ওকে পড়া ধরা হচ্ছে, ঠিক যেরকম করে পড়া ধরা হয়, এটাও ধরে নে এরকম পড়া ধরছি, এই যে গ্রেপস এর ছবিটা দিয়ে বলছি কোয়েশ্চেন মার্ক, কি এটা কোয়েশ্চেন মার্ক, তখন ওই যে আগেই প্যাটার্ন গুলোকে আইডেন্টিফাই করে ফেলেছিল, সেই যে লার্নড ম্যাপিং ফাংশন সেইটার উপর বেস করে বলছে ইট ইজ গ্রেপ, দিজ আর গ্রেপস। এই হলো প্রেডিকশন। তা সুপারভাইজ লার্নিং এ কি হচ্ছে, শুধু ডেটা থাকলে হবে না, তার করসপন্ডিং অ্যানোটেশনও থাকতে হবে, মানে ক্যাপশন থাকতে হবে, প্রত্যেকটা ডেটার করসপন্ডিং লেভেলিং থাকতে হবে। ওকে, লেভেলিং না থাকলে কিন্তু কখনো মডেল ঠিকমতো ট্রেন করতে পারবে না, ঠিকমতো কি ট্রেনই হবে না। ইন কেস অফ সুপারভাইজ লার্নিং এভরি ডেটা শুড বি লেভেলড।
লেবেলড কেন? তাহলে মডেলটা কি করে প্যাটার্ন গুলোকে আইডেন্টিফাই করবে? এটা যে গ্রেপস, ও তো গ্রেপস এর ছবি দেখে গ্রেপস এর সমস্ত প্যাটার্ন গুলোকে আইডেন্টিফাই করলো, গ্রেপস কি রকম দেখতে হয়, কিন্তু আইডেন্টিফাই করার পর তার নামটা সে কি করে জানবে, তার লেভেলটা সে কি করে জানবে আমি যদি ওটা বলে না দিই? বুঝতে পারছিস? আমি গ্রেপস এর ছবি যদি শুধু দিয়ে দিই, ওনার ছবি থেকে প্যাটার্ন গুলোকে আইডেন্টিফাই করে ফেললো, ঠিক আছে, ভালো কথা, কিন্তু আমি যদি অ্যানোটেশনটাই না বলিও ধরতে পারবে কি করে এই ফলটার নাম যে গ্রেপস? আমি তো এরপর ওকে ম্যাঙ্গো দিতে পারি, তাই না? তো ম্যাঙ্গো দিলে আমাকে বলতে হবে ইট ইজ আ ম্যাঙ্গো, গ্রেপস দিয়েছি বলতে হবে দিজ আর গ্রেপস, এরকম ব্যাপার। এরপর আরো ছবি দিয়ে আমি বলছি এক এক করে। তাহলে বুঝতে পারলি ব্যাপারটা? তাহলে ট্রেনটা কি করছে, ইনপুট যে ইমেজটা রয়েছে, সবসময় ইমেজ হবে তার কোনো মানে নেই, আমার ইনপুট টেক্সট ডেটাও হতে পারে, সবসময় যে ইমেজ হবে তার কোনো মানে নেই। আমি একটা মেল দেখে বলে দেবো এটা স্প্যাম মেল নাকি মানে হচ্ছে নট স্প্যাম, এরকমও হতে পারে। এখানে একটা ছবি দিয়ে বুঝিয়েছে জাস্ট এটা গ্রেপস এর ছবি, এটা গ্রেপস, ওকে? তাহলে গ্রেপসটা আমি যদি লিখে না দিই, যদি মেনশন করে না দিই, ও শুধু প্যাটার্ন গুলোকে আইডেন্টিফাই করবে, ঠিক আছে, এর পরের বার যখন ওকে আমি গ্রেপস এর ছবিটা দিয়ে বলবো হোয়াট ইজ দিস, ও তখন চুপ করে যাবে, ও তখন বুঝতে পারছে হ্যাঁ আমি তো একে চিনতে পারছি, গ্রেপস এর ফিচার গুলো আমি চিনতে তো পারছি, কিন্তু আমি উত্তরটা দেবো কি, উত্তরটা দেবো কি? ও যে গ্রেপস এই কথাটাও কোথা থেকে জানবে? ঠিক যেরকম একটা বাচ্চাকে ফিগার গুলো দেখি আমরা বলছি 1 2 3 4 এরকম, এই যে বলছি এটা 1, এই 1টাই হচ্ছে অ্যানোটেশন। 1 এর যে ফিগারটা আমি লিখে ওকে দেখালাম, ড্র করে দেখালাম, এরকম একটা ভার্টিক্যাল লাইন থাকে, হ্যাঁ, তারপরে নিচে একটা হরাইজন্টাল ছোট্ট করে লাইন দিতে হয়, এইটা তো আমার ফিগারটা, ইনপুট ইমেজ ধরে নেই গ্রেপস এর মতো। কিন্তু তারপর যখন বললাম যে দেখ এটা 1, সেইটা হচ্ছে অ্যানোটেশন। নইলে এর পরের বার দেখালে বাচ্চাটা বুঝবে হ্যাঁ আমি তো আইডেন্টিফাই করেছিলাম, ঠিক তাই, ওরকমই দেখতে মনে হচ্ছে, কিন্তু মুখে বলবো কি, ওর নামটা কি? মুখে তো আমাকে বলতে হবে, আমি কি বলবো হ্যাঁ 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 আমি এই প্যাটার্নটা আইডেন্টিফাই করেছিলাম, একটা ভার্টিক্যাল লাইন ছিল, তারপর ছোট্ট করে একটা হরাইজন্টাল লাইন ছিল। এটা শুনতে না মজা লাগছে, হাসি পাচ্ছে হয়তো, কিন্তু এটাই ফ্যাক্ট, মনে করে দেখ, আমি রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করছি। ওই যে বাচ্চাটাকে বলছি দেখ এটা 1, এই যে বলে দিলাম ওকে 1, এইটাই হচ্ছে অ্যানোটেশন। এই যে 2টা লিখে ওকে আমি 2 শব্দটা বললাম দিস ইজ 2, ওই 2টা হচ্ছে অ্যানোটেশন। সেটা যদি না বলা হয় তাহলে ওই বাচ্চাটা পরের বার যদি ফিগার গুলোকে আইডেন্টিফাই করতেও পারে, ও মুখ দিয়ে কি বলবে? ওকে তো আইডেন্টিফাই করে একটা নাম বলতে হবে। আমি একজন লোককে চিনতে পারলাম, স্টুডেন্টকে চিনতে পারলাম, কিন্তু তার নামটা মনে করতে পারছি না, নামটা ধর আমি জানি না, তাহলে কি করে হবে, তাই না? বুঝতে পারলি ব্যাপারটা? আমি এভাবে নানান এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করছি। এবার দেখ আনসুপারভাইজ লার্নিং এ ঢুকে পড়ছে। এইখানে কিন্তু লেভেল ডেটা থাকে না। Algorithms work with unlabeled data to identify patterns and relationships. These methods uncover commonalities within the data without predefined categories. Without predefined categories. আমরা কোনো রকম অ্যানোটেশন বা ক্যাপশন আমরা প্রোভাইড করে দিচ্ছি না যে এটা ম্যাঙ্গো, এটা গ্রেপস, এটা পাইনাপেল, কি এটা জ্যাকফ্রুট, এসব কিছু আমরা আইডেন্টিফাই মানে আমরা অ্যানোটেট করে দিচ্ছি না। তাহলে কি করব? আনসুপারভাইজ লার্নিং এর মেন ব্যাপারটা হচ্ছে ও জিনিসটা ক্লাস্টারিং করবে। এই দেখ টেকনিক সাচ অ্যাজ ক্লাস্টারিং, অ্যাসোসিয়েশন রুলস ফল আন্ডার আনসুপারভাইজ লার্নিং। তাহলে এই যে আনসুপারভাইজ লার্নিং, ধর এরকম কতগুলো ফ্রুটস এর ছবি দিয়েছে, ওকে, এখানে কতগুলো ফ্রুটস এর ছবি দিয়েছে, এবার এখানে একটা ব্রেন মানে একটা মডেল আর কি, দেখ কোনোটার কোনো নাম দিইনি, দেখতে পাচ্ছিস? কোনটা অ্যাপেল, কোনটা অরেঞ্জ, কোনটা অ্যাভোকাডো, কোনটা কোনোটারই আমি নাম দিইনি। তখন মডেলটা কি করবে? সিমিলার সিমিলার এলিমেন্ট গুলোকে একটা একটা করে গ্রুপিং করবে, সিমিলার সিমিলার এলিমেন্ট করে একটা একটা করে গ্রুপে ফেলছে। প্রথম দুটো অ্যাপেলকে একটা রোতে ফেললো, মানে একটা গ্রুপে ফেললো, তারপর দেখ তিনটে ওই অ্যাভোকাডো না কি বলে, অ্যাভোকাডোকে তিনটে একটা গ্রুপে ফেললো, তারপর চারটে অরেঞ্জ আছে, চারটেকে একটা গ্রুপে ফেললো। এইটা হচ্ছে আনসুপারভাইজ লার্নিং, দিস ইজ কল্ড ক্লাস্টারিং।
আমি কোনো কিছু ওকে লেবেল করে দিইনি, আমি কোনো কিছুই ওকে লেবেলিং করে দিইনি যে এটা অ্যাপেল, এটা ওই, এটা সেই, বুঝলি? আমি ম্যাপিং করে মানে আমি কিছু লেবেল করে দিইনি, আমি শুধু কতগুলো ফল সাজিয়ে দিয়েছি ওকে। এবার মডেল বেচারা কি করবে? ওর কাছে তো কোনো অ্যানোটেশন নেই, কোনো লেবেলিং নেই, ও আর তখন কিছুই খুঁজে না পেয়ে শুধু সেগুলোকে সিমিলার গ্রুপে ফেলে দেবে, সিমিলার গ্রুপে তখন ফেলে দেবে। এই দুটো অ্যাপেলকে নিয়ে একটা গ্রুপ করলো, ঠিক আছে? এই হচ্ছে আনসুপারভাইজ লার্নিং পিক্টোরিয়ালি। আমার এই জন্যই এই ডকুমেন্টটা এত ভালো লেগেছে, সুন্দর করে সব বুঝিয়েছে, ঠিক আছে? এই দেখ এখানে কি সুন্দর তিনটে ভাগে ভেঙেছে। An unlabeled data set is provided consisting of input examples without any corresponding output values. Without any corresponding output values. অ্যাপেলটা যে অ্যাপেল সেটা কিন্তু আমি বলছি না, অরেঞ্জটা যে অরেঞ্জ সেটা কিন্তু আমি বলছি না, সেটা কিছুই বলছি না, সেটাই বলছে an unlabeled data set is provided consisting of input examples without any corresponding output values. অ্যানোটেশন কিচ্ছু থাকছে না এখানে। এইবার দেখ কি বলছে, মডেল ট্রেনিং। The model learns inherent patterns and structures in the data such as clustering, dimensionality reduction or association rule. ও তখন মডেলটা কি করছে, ওই ইনপুট ডেটা সেট থেকে প্যাটার্ন গুলোকে ও লার্ন করার চেষ্টা করছে, যে দেখছে অ্যাপেলের প্যাটার্ন গুলো একরকম, তাদেরকে একটা গ্রুপে ফেললো, মানে একটা ক্লাস্টারে ফেললো। অরেঞ্জের প্যাটার্ন গুলো একরকম, তাহলে তাদেরকে একটা ক্লাস্টারে ফেললো। অ্যাভোকাডো তিনটে একরকম, তো তাদেরকে একটা ক্লাস্টারে ফেললো। ও তখন কি করছে, এই ইনপুট ডেটা সেট থেকে ইনহেরেন্ট প্যাটার্ন আর স্ট্রাকচার গুলোকে আইডেন্টিফাই করছে, such as এই ক্লাস্টারিং, ডাইমেনশনালিটি রিডাকশন, এগুলো। ওকে, এবার বলছে কি প্যাটার্ন ডিসকভারি। Once the model is trained, it can identify groups or clusters of similar data points, reduce the dimensionality of the data, or find associations and correlation. এগুলো আমি ডিটেইলে পরে বলবো, ডাইমেনশনালিটি রিডাকশন এগুলো পরে বলবো, এখন শুধু ছোট্ট করে একটু আউটলাইন জেনে নেওয়া। প্রথমে ডেটাটাকে ট্রেন করতে হবে, তারপর কি না, মডেল ট্রেনিং। The model learns inherent patterns and structures in the data, such as clustering, dimensionality reduction. Okay, আর তারপরে কি করতে হবে, প্যাটার্নটাকে আমাকে ডিসকভার করতে হবে। ও কিন্তু কোনটার কি নাম জানে না, ওকে যদি বলা হয় এগুলো কি, ও কিন্তু ও কিচ্ছু জানবে না। ও শুধু জানে যে এই দুটো একটা ক্যাটাগরিতে পড়ছে, একটা ক্লাস্টারে পড়ছে, এই তিনটে ফ্রুট একটা ক্লাস্টারে পড়ছে, ফ্রুটের নাম জিজ্ঞেস কর, ও চুপ করে যাবে। খুব স্বাভাবিক, আমি তো ওকে ফ্রুটের নাম সাপ্লাই করে দিইনি, আমি তো ওকে বলেছি যে এটা ওই, এটা অরেঞ্জ, এটা অ্যাপেল, এটা হ্যান্ড চ্যান্স, কিচ্ছু বলিনি ওকে। কতগুলো ছবি এরকম মিক্সড আপ করে দিয়েছি, ওর কাছে কোনো লেবেল ডেটা নেই, তাহলে ও নামগুলো বলবে কি করে? একটা বাচ্চাকে যদি আমি এবিসিডি স্ট্রাকচার গুলো লিখে নামটাই না বলি যে এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, আমি যদি সেটা আইডেন্টিফাই করে না দিই, এরপর যখন ওকে দেখাতে বলবো বলতো এটা কি, ও পারবে বলতে? ও তখন কি বলবে, হ্যাঁ এটা তো জানি, এটা এভাবে লিখতে হয় জানি, কিন্তু আইডেন্টিফাই করে এ তো বলতে পারবে না, বি তো বলতে পারবে না। বুঝতে পারছিস ব্যাপারটা কি বলছি? এটাই হচ্ছে আনসুপারভাইজ লার্নিং, যে জিনিসগুলোকে সিমিলার সিমিলার মানে গ্রুপে ভেঙে দিচ্ছে, কোনো লেভেল ডেটা বা অ্যানোটেটেড ডেটা কিচ্ছু নেই। ওকে, আচ্ছা এইবার দেখ সেমি সুপারভাইজ লার্নিং। সেমি সুপারভাইজ লার্নিংটা কিরকম হচ্ছে, একটুখানি প্যারাগ্রাফটা আগে পড়, তারপর আমি ছবিটা দেখাচ্ছি, কেমন? সেমি সুপারভাইজ লার্নিং স্ট্রাইকস আ ব্যালেন্স by combining a small amount of labeled data with a larger pool of unlabeled data. This approach leverages the benefits of both supervised and unsupervised learning paradigms, making it a cost-effective and efficient method for training models when the labeled data is limited. Okay? That আবার বলছি, this approach leverages the benefits of both the supervised and unsupervised learning paradigms, making it a cost-effective and efficient method for training models. দেখ এবার ছবিটা দেখ কি বলছে, দেখ
ইনপুট ডেটা, এরকম কতগুলো ফ্রুটসের ছবি দিয়ে দিয়েছে। একটা হচ্ছে অরেঞ্জ, সেটা আইডেন্টিফাই করা আছে, আর ব্যানানা। দেখ অ্যাপেলটার কথা কিন্তু বলা নেই, ঠিক আছে। সেমি সুপারভাইজড মানে সুপারভাইজড আর আনসুপারভাইজড দুটোরই কিছু কিছু ফিচার আমরা মিক্সিং করে বানালাম, দুটোরই কিছু কিছু ফিচার মার্চ করলাম। ওকে, strikes a balance by combining a small amount of label data with a larger pool of unlabeled data. Larger pool of unlabeled data. দেখ এই যে এখানে ডেটাগুলো, এটা কি কোনোটা লেবেল ডেটা? আমি কি বলছি এটা অ্যাপেল, এটা ব্যানানা, এটা অরেঞ্জ? সেটা কিন্তু আমরা বলছি না। কিন্তু দেখ দুটোকে আমরা এরকম মানে অ্যানোটেট করে দিচ্ছি, এটা ব্যানানা আর এটা অরেঞ্জ। এইবার আনলেবেল ডেটাটাকে দিয়ে জিজ্ঞেস করছি বলতো এটা কি, তারপর প্রেডিকশন করছি ইট ইজ অ্যান অ্যাপেল। আন্ডারস্ট্যান্ডিং সেমি সুপারভাইজড লার্নিং পিক্টোরিয়াল। সুতরাং এটা কিন্তু মিক্সচার। সেমি সুপারভাইজডটাই মানে নাম শুনেই বুঝতে পারছিস যে কিছু ডেটা লেবেল থাকবে, সব নয়। সেমি সুপারভাইজড লার্নিং মানেই হচ্ছে যেখানে লেবেল ডেটা থাকবে, যেখানে লেবেল ডেটা থাকবে। বাট সেমি কথাটার মানে সব লেভেল থাকবে না। তার মানে এই যে স্ট্রাইকস আ ব্যালেন্স by combining a small amount of labeled data with a larger pool of unlabeled data. Labeled ও থাকছে, unlabeled ও থাকছে। আরো ডিটেইলে যখন যাবি তখন বুঝতে পারবি। আজকে কিন্তু প্রথম ক্লাস, দেখ তোদের প্রথম মডিউলে কিন্তু ফার্স্ট মডিউলে কিন্তু এই সবগুলো আছে, আনসুপারভাইজড লার্নিং, সুপারভাইজড লার্নিং, সেমি সুপারভাইজড লার্নিং। আমি যার জন্য একটু একটু করে বলতে বলতে যাচ্ছি এগুলো। ওকে, আচ্ছা এবার দেখ সেলফ সুপারভাইজড লার্নিং। In scenarios where obtaining high quality level data is challenging, self-supervised learning emerges as a solution. বুঝলি, হাই কোয়ালিটি লেভেল ডেটা ইজ চ্যালেঞ্জিং, মানে যেখানে ভালো কোয়ালিটি লেভেল ডেটা হয়তো পাওয়া যাচ্ছে না, সেলফ সুপারভাইজ লার্নিং এমার্জেস অ্যাজ এ সলিউশন। ইন দিস প্যারাডাইম মডেলস আর প্রিটেন্ড ইউজিং unlabeled data. Models are pre-trained using unlabeled data. And data labels are generated automatically during subsequent iterations. And data labels are generated automatically during subsequent iterations. মানে বুঝতে পারলি ব্যাপারটা, সেলফ সুপারভাইজ লার্নিং মানে কখন হচ্ছে যেখানে হাই কোয়ালিটি লেভেল ডেটা যেখানে পাওয়া যাচ্ছে না, সব সময় নাই থাকতে পারে। তাহলে মডেলস আর প্রিটেন্ড using unlabeled data and data labels are generated automatically during subsequent iteration. Unlabeled data দিয়ে যদি আমি ট্রেন করি তাহলে কি হবে, সেগুলোকে বড় জোর কতগুলো ক্লাস্টারে ভাঙতে পারবে, ঠিক যেটা এরকম হয়েছিল। এই যে আনলেবেল ডেটা ছিল, ও তখন কি করছিল, কতগুলো ক্লাস্টারে ভেঙে দিচ্ছিল। ওকে, ক্লাস্টারে বড় জোর ভাঙতে পারছিল। SSL transforms unsupervised ML problems into supervised ones, enhancing learning efficiency. ছোট্ট এই একটা প্যারাগ্রাফ পড়ে এসএসএল কখনো বোঝা যায় না। সেলফ সুপারভাইজ লার্নিং, এটা ইন্ট্রোডাক্টরি ক্লাস বলেই আমি ছোট করে এরকম বলছি। শুধু জেনে রাখ যেখানে হাই কোয়ালিটি লেভেল ডেটা ইজ চ্যালেঞ্জিং, সেইখানে আমরা এই সেলফ সুপারভাইজ লার্নিংটা ইউজ করি। ইন দিস প্যারাডাইম কি হচ্ছে না, মডেলস আর প্রিটেন্ড ইউজিং আনলেবেল ডেটা। আনলেবেল ডেটা মানে কি, আনসুপারভাইজ লার্নিং। তাহলে আনলেবেল ডেটাকে যদি ট্রেন করতে হয় তাহলে কি করবে, বড় জোর কতগুলো ক্লাস্টারেও আইডেন্টিফাই করবে। অ্যান্ড ডেটা লেভেলস আর জেনারেটেড অটোমেটিক্যালি ডিউরিং সাবসিকুয়েন্ট ইটারেশনস। মানে কি, বারবার ট্রেন করতে হবে, বারবার ট্রেন করতে 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 তখন ডেটা লেভেলগুলোকে ও ঠিকঠাক জেনারেট করতে পারবে। SSL transforms unsupervised ML problems into supervised ones. Okay, আচ্ছা এবার দেখ রিইনফোর্সমেন্ট লার্নিং, এটা একটুখানি বলে আজকে ছেড়ে দিচ্ছি। রিইনফোর্সমেন্ট লার্নিং এ তোদের সিলেবাসে আমি দেখিয়েছিলাম যে বিশাল বড় একটা কি বলে একটা মডিউল আছে। দেখ এই যে রিইনফোর্সমেন্ট লার্নিং এ একটা বিশাল বড় মডিউলই আছে, সেজন্য এখন ওইটুকুকে বলাও যা না বলাও তা, তবু আমি একটুখানি বলে দিচ্ছি কেমন।
পরে ডিটেলে আবার সবটা বলবো। Reinforcement learning focuses on enabling intelligent agents to learn tasks through trial and error interactions with dynamic environments. Intelligent agents কে enable করা হচ্ছে কিসের জন্য? To learn tasks through trial and error without the need for label data set. Agents make decision to maximize a reward function. কোনো লেভেল ডেটা সেট কিন্তু নেই, তাহলে এজেন্ট গুলো কি করবে? The agents make decisions to maximize a reward function. This autonomous exploration and learning approach is crucial for tasks where explicit programming is challenging. এই যে reinforcement learning in ML, input raw data, এই যে input raw data, দেখ কোনোটায় কিন্তু কোনো রকম লেবেলিং নেই, দেখতে পাচ্ছিস? ইনপুট র ডেটা, ব্যাস, নো লেবেলিং। এইবার এই হচ্ছে আমার এনভায়রনমেন্ট আর এই হচ্ছে এজেন্ট। দেখ এদের মধ্যে একটা ইটারেশন চলছে, দেখতে পাচ্ছিস? ইটারেশন। এই ইটারেশন মানে বারবার ট্রেন করতে করতে এই রিওয়ার্ড ফাংশনটাকে আমরা ম্যাক্সিমাইজ করছি। এই দেখ রিওয়ার্ড ফাংশন, দেখেছিস? এই রিওয়ার্ড ফাংশনটাকে ম্যাক্সিমাইজ করতে করতে বেস্ট যে অ্যাকশন হবে সেইটা দিয়ে তারপর এই যে আমার ইনপুট ডেটাটা তিনটে ভাগে ভেঙে দিল। এগুলো না আমি ডিটেইলে সব বলবো আজকে, প্রথম ক্লাস, ছোট্ট ছোট্ট করে জাস্ট আমি একটু বলতে যাচ্ছি, ছোট্ট ছোট্ট করে। কিচ্ছু চিন্তা করিস না এখান থেকে সবটা যে বোঝা যাবে না সে আমি জানি, কিন্তু সবটা বোঝানোটা আমার প্রথম ক্লাসের উদ্দেশ্যও নয়। আমি জাস্ট একটু জিনিসগুলো দেখিয়ে যাচ্ছি। যে ইনপুট র ডেটা, দেখ কোনোটা লেবেল নয়, বুঝতেই পারছিস, পরিষ্কার এখানে বলেছে। দেখ উইদাউট দ্য নিড ফর লেবেল ডেটা সেট, এজেন্টস মেক ডিসিশন to maximize a reward function. আমার লেভেল ডেটা সেট থাকছে না, কোনো লেভেল ডেটা সেট যদি না থাকে তাহলে কি হবে? এই যে এজেন্ট, এনভায়রনমেন্ট এজেন্টের ওপর সঙ্গে এই যে একটা সেলফ লুপ, সেলফ লুপ মানেই দেখতে পাচ্ছিস বারবার এটাকে ট্রেন করতে হবে, ট্রেন করে করে ওই রিওয়ার্ড ফাংশনটা কে ম্যাক্সিমাইজ করতে হবে। তারপর সেই রিওয়ার্ড ফাংশন দিয়ে আমরা কি করব? এই আউটপুটটাকে আমরা তিনটে ক্লাস্টারে ভেঙে দিলাম। This autonomous exploration and learning approach is crucial for tasks where explicit programming is challenging. মেন লাইনটা হচ্ছে এইটা, উইদাউট দ্য নিড ফর লেবেল ডেটা সেট, এজেন্টস মেক ডিসিশন টু ম্যাক্সিমাইজ দ্য রিওয়ার্ড ফাংশন। Action reward feedback loop. An agent takes actions in an environment which is interpreted into a reward and a representation of the state. An agent takes actions in an environment which is interpreted into a reward and a representation of the state which are fed back into the agent. এই দেখ রিওয়ার্ড, এই দেখ স্টেট, দেখেছিস দুটো পরিষ্কার এখানে বলা আছে, রিওয়ার্ড আর স্টেট। এবার কি করব? এই এজেন্টটার মধ্যে ফিট করে দেওয়া হলো রিওয়ার্ড আর স্টেট। তারপর এই এনভায়রনমেন্টে এই যে এর মধ্যে সেলফ লুপ চলছে, মানেই বুঝতে পারছিস বারবার ট্রেনিং চলছে। ট্রেনিং চলতে চলতে তারপর কি করা হচ্ছে? এই ডেটাটাকে আমরা তিনটে ক্লাস্টারে ভেঙে দিলাম। অ্যাকশন রিওয়ার্ড ফিডব্যাক লুপ। Reinforcement learning operates on an action reward feedback loop where agents take actions, receive rewards, and interpret the environment state. This iterative process allows the agent to autonomously learn optimal actions to maximize positive feedback. This iterative process allows the agent to autonomously learn optimal actions to maximize positive feedback. বুঝতে পারলি? এই দেখ এনভায়রনমেন্ট, অ্যাকশন, এই যে এজেন্ট, এই যে রিওয়ার্ড ফাংশন, এইটাকে সবসময় ম্যাক্সিমাইজ করতে হবে। আমি জানি সবটা হয়তো বোঝা যাচ্ছে না, কোনো চিন্তাও করিস না, এটা ইন্ট্রোডাক্টরি ক্লাস, বারবার বলছি সবকিছু বোঝা যাবে না। আজকের ক্লাস থেকে মেন যেটুকু জিনিস শিখলি, সুপারভাইজ লার্নিং, আনসুপারভাইজ লার্নিং, সেমি সুপারভাইজ লার্নিং, ঠিক আছে? রিইনফোর্সমেন্ট লার্নিংটা যখন সময় হবে আমি ঠিক একদম ডিটেইলে বলবো। প্রথম ক্লাসেই সবকিছু শিখে যাওয়ার এটা কোনো কথা নয়, শেখা যায়ও না। ওকে, understanding these ML paradigms provides valuable insights into the diverse approaches
used to address different types of problems. Each paradigm comes with the strength and application contributing to the versatility of machine learning in various domains. রোড লার্নিং সব পরে বলবো, সব একদিনে দরকারও নেই, তোদের রোড লার্নিং সিলেবাসে মেনশনও করা নেই। ওকে, তা যেটুকু বললাম বুঝতে পারলি? একটু একটু হলো বুঝতে পারলি প্রথম থেকে কি কি বললাম? হ্যাঁ, আমি রোজই এরকম অল্প অল্প করে বলতে বলতে যাব, দেখবি আস্তে আস্তে সিলেবাসটা ঠিক এগিয়ে যাবে। কোনো তাড়াহুড়ো নেই, কিচ্ছু নেই। আস্তে আস্তে রেগুলার প্রত্যেকটা উইকে 2 দিন করে বসিস, আমি 1-1.5 ঘন্টার মধ্যে যতটা পারবো বলে যাব। এমএল অ্যালগোরিদমস মেইন এই 3টে ভাগে কাজ করে: অ্যানালাইজ ডেটা, আইডেন্টিফাই প্যাটার্ন অ্যান্ড মেক প্রেডিকশন। ঠিক আমি একটা হিউম্যান এক্সাম্পল দিয়ে বললাম। হিউম্যান মানে যে বাচ্চাগুলোকে যখন পড়াশোনা প্রথম শুরু করে, অক্ষর পরিচয় হয় যখন আর কি, অ্যালফাবেট চিনতে শেখে, নিউমারালস গুলো মানে ডিজিট গুলো চিনতে শেখে, ওদের ওটা পুরোপুরি হচ্ছে সুপারভাইজ লার্নিং। দেখ আমি এ লিখছি এবং তার সাথে বলছি দেখ এটা হচ্ছে এ, বি লিখে বলছি দেখ এটা হচ্ছে বি। আমি যদি নামটাই না বলে দিই তাহলে পরের দিন পড়া ধরলে ও তো হাঁ করে তাকিয়ে থাকবে, ও তো বলবে হ্যাঁ এটা না জানি আগের দিন পড়েছিলাম কিন্তু কি বলে জানি না। তো খুব ভেবে দেখ, এটাই কিন্তু কেস। আমি যদি বাচ্চাটাকে শেখানোর সময় নাই বলি এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, তা পরের দিন পড়া ধরার সময় কি উত্তর দেবে আমাকে? অফকোর্স তখন সেটা আমরা সুপারভাইজ লার্নিং ইউজ করছি, অফকোর্স তখন সুপারভাইজ লার্নিং ইউজ করছি আমরা। মানে আমরা যখন প্রথম অক্ষর পরিচয় শুরু হয় আমাদের ছোট্ট বয়সে, একদম ওই 1.5-2 বছর বয়সে, তখন আমরা সুপারভাইজ লার্নিং দিয়ে শুরুটা করি। এই অ্যালফাবেটে এই বলে, এই ডিজিটটাকে এই বলে, হ্যাঁ, তাহলে সেটা কিন্তু সুপারভাইজ লার্নিং। ওকে, বোঝা গেল? এই যে এগুলো একটু ভালো করে দেখবি, মুখস্থ করা কিচ্ছু নেই। এই যে সুপারভাইজ লার্নিং এ তাহলে মেন ব্যাপারটা হচ্ছে ইনপুট যে ইমেজটা, এক্ষেত্রে ইমেজ, ইনপুট ইমেজের সাথে অ্যানোটেশন, এই দুটোকে ম্যাপ করে একটা ম্যাপড ফাংশন বানাবে। এই যে লার্নড ম্যাপিং ফাংশন, একটা ম্যাপিং ফাংশন বানাবে, সেইটার ওপর বেস করে ও টেস্ট ডেটাটাকে প্রেডিক্ট করবে। ওই টেস্ট ডেটা মানে কি? বাচ্চাদের পড়া ধরা। আগে প্রথমে ভালো করে শেখাচ্ছি, দেখ এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, ব্যাস এই অবধি রেখে পরের দিন সকালবেলা উঠে আমি যখন পড়া ধরবো ওইটাই হচ্ছে টেস্ট ডেটা। টেস্ট ডেটা মানে এবার আমি দেখছি ওর ব্রেনে কতটা কি ঢুকলো জিনিসগুলো। এইবার আমি জিজ্ঞেস করছি বলতো এটা কি, ও তখন বলছে এ, মানে এবারও ঠিকঠাক শিখেছে, প্রেডিকশনটা ঠিকঠাক করছে। হ্যাঁ হতেই পারে সি টা কেউ ডি বলতে পারে প্রথমে, একটা ছোট্ট বাচ্চার ভুল তো হতেই পারে, সি কেও ডি বলছে প্রথমে, বি কেও সি বলছে প্রথমে, হ্যাঁ হোক, যে ভুল হোক, প্রেডিকশনে ভুল হোক, কোনো অসুবিধে নেই, কিন্তু প্রেডিকশনে ভুল হওয়া মানেই আমরা কি ট্রেনিং থামিয়ে দেবো? একটা বাচ্চা একদিনে যদি না শেখে তাহলে কি আমি তাকে আর বলবো না যে আবার পড়তে বস? ডেফিনেটলি বলবো। সুতরাং প্রথম প্রথম প্রেডিকশনে ভুল হয় হোক, তাতে কোনো অসুবিধে নেই, কিন্তু এইভাবে ট্রেন করতে 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 বাচ্চাগুলো আস্তে আস্তে শিখতে শুরু করবে, তখন আর একটা বয়সের পর গিয়ে অ্যালফাবেট চিনতে ওর কোনো সমস্যা হবে না, তখন ও পুরোপুরি প্রেডিকশন একেবারে 100% কারেক্ট করে দেবে। কিন্তু প্রথমে ভুল হতে হতেই যাবে, রাইট? কিন্তু আনসুপারভাইজ লার্নিং এর ক্ষেত্রে কি হচ্ছে, আমরা বলছি না যে এইটার নাম কি। ধর আমাকে সেই বাচ্চাদের সে কতগুলো গেম টেম থাকে দেখবি, যে বিভিন্ন কালারের জিনিস এরকম মিক্সড আপ করে দেওয়া হয়, তারপর বলা হয় ওগুলোকে সেপারেট করতে। ওই আমরা ছোটবেলায় খেলতাম ওরকম, সে বিভিন্ন কালারের এরকম স্টিক্স থাকে, হ্যাঁ এরকম লাল নীল হলুদ সবুজ, তারপর আমরা এরকম বসে বসে ম্যাচিং করতাম। এখন তো বাচ্চারা অনেক অ্যাডভান্স হয়ে গেছে, আরো কত কিছু অ্যাডভান্সড গেম আছে ওদের, আমাদের তো কোন যুগের কথা বলছি আমরা। সেইটা হচ্ছে আনসুপারভাইজ লার্নিং। তখন বাচ্চাটা জানে না যে এইটার নাম কি, ওর নাম জানার তখন দরকার নেই। ও তখন কি করবে, শুধু ভাগে ভাঙবে, ক্লাস্টারে ভাঙবে, ক্লাস্টারে ভাঙবে তখন শুধু, যে এইটা এই গ্রুপে পড়ছে, এটা এই গ্রুপে পড়ছে, একে এই গ্রুপে ফেলো। ওর তখন নাম জানার কোনো দরকারই নেই। আমি যদি ওকে কতগুলো এই অ্যাপেল, ম্যাঙ্গো, অরেঞ্জ, জ্যাকফ্রুট, অনেকগুলো সংখ্যা ধর এরকম দিয়ে বললাম তুই এগুলোকে এবার গুছিয়ে দে, ও তখন অ্যাপেল গুলোকে একদিকে করলো,
জ্যাকফ্রুট গুলোকে একদিকে করলো, পাইনাপেল গুলোকে একদিকে করলো, অরেঞ্জ গুলোকে একটা গ্রুপে রাখলো। ও সব কটার নামও জানে না। একটা ছোট্ট বাচ্চা কি সব ফ্রুটস এর নাম জানে না? বা ধর যখন আমরা বাজার থেকে জিনিসপত্রগুলো নিয়ে আসি, তখন জিনিসগুলোকে এক এক করে আমরা সেপারেট করতে থাকি না? হ্যাঁ, একদিকে আমরা রাখলাম ধর ধর একদিকে অরেঞ্জ গুলোকে সরিয়ে রাখলাম, একদিকে পটাটো গুলোকে সরিয়ে রাখলাম, একদিকে টমেটো গুলোকে সরিয়ে রাখলাম, একদিকে ধর আমরা যাই এনে থাকি না কেন, ধর কিছু ফ্লাওয়ার্স এনেছি, ফ্লাওয়ার্স গুলোকে একদিকে সরালাম। এই যে আমরা ক্লাস্টার করছি, গ্রুপিং করছি, দ্যাট ইজ কল্ড আনসুপারভাইজড লার্নিং। এমনও হতে পারে কোনো একজন মানুষ মানে কেউ একজন হয়তো একটা ফলের নামও জানে না, এই যে অ্যাভোকাডো, এটা কিন্তু অনেকের বাড়িতে এসব ফল আসে না। অ্যাভোকাডো হয়তো আমরা চিনিও না, কিন্তু তার সত্ত্বেও আমরা দেখে বুঝতে পারছি কি যে না, এর প্যাটার্নটা দেখে আমি বুঝতে পারলাম এটাকে একটা গ্রুপে রাখতে হবে, এটাকে ম্যাঙ্গোর সাথে গোলালে হবে না। অ্যাভোকাডোর নামটা আমি যতটাই না জানি, ঠিক আছে, আমি যতই না জানি সেটা ঠিক আছে, কিন্তু আমি এটা বুঝতে পারছি যে ম্যাঙ্গো আর অ্যাভোকাডো কখনো সেম হতে পারে না। সুতরাং ম্যাঙ্গোর সঙ্গে আমাকে অ্যাভোকাডো গোলালে চলবে না। অনেক এরকম আনকমন ফ্রুটস আছে না, হতেই পারে এরকম আনকমন কোনো ভেজিটেবলস আছে আর কি। ওই যেমন ধর বেল পেপার, বেল পেপার দেখবি অনেকটা দেখতে ক্যাপসিকামের মতো হয়, তা বেল পেপার গুলো ক্যাপসিকামের মতো হয়, ওদের আমি একটা গ্রুপে সরিয়ে দিলাম। আমি হয়তো নামও জানি না এটা কি বেল পেপার না কি ছাতার মাথা, আমি নামও জানি না হয়তো, কিন্তু আমি দেখছি কি এই শেপটা কিন্তু ক্যাপসিকামের মতো, এর শেপটা পুরোপুরি ক্যাপসিকামের মতো, তা সেজন্য আমি ওকে একটা গ্রুপে সরিয়ে দিলাম। এইভাবে আমি ক্রমশ ক্লাস্টারিং গুলো করছি। আমাদের দৈনন্দিন জীবনেও কিন্তু আমরা এগুলো ইউজ করি, আনসুপারভাইজ লার্নিং। বাজার থেকে এক ব্যাগ জিনিসপত্র এনে বাড়ি মানে এরকম ফ্লোরের মধ্যে ঢেলে দিলাম, তারপর আমি সেগুলোকে একটা একটা করে সেপারেট করছি, এদিকে আলু, এদিকে পটল, এদিকে ঢেঁড়স, এদিকে কুমড়ো, এদিকে আম, এদিকে অরেঞ্জ, এদিকে ফুলকপি, এদিকে বাঁধাকপি, এদিকে লঙ্কা। করি না আমরা? করি তো। সেটাই তো আনসুপারভাইজ লার্নিং। আমাকে তো সেক্ষেত্রে ফ্রুটস বা ভেজিটেবলস গুলোর নাম না জানলেও চলবে, আমি শুধু আইডেন্টিফাই করছি কি দেখে, শেপ দেখে, ওদের শেপ আকার গঠন দেখে আমরা বুঝতে পেরে যাচ্ছি ম্যাঙ্গোর সঙ্গে নিশ্চয়ই আমরা আলুকে রাখতে পারি না, বা আলুর সাথে নিশ্চয়ই আমরা পটলকে রাখতে পারি না। বুঝতে পারছিস? এইটাই তো আনসুপারভাইজ লার্নিং। সব সময় রিয়েল লাইফের সাথে মিলিয়ে মিলিয়ে পড়বি জিনিসগুলো, শুধু বইয়ের মধ্যে ওই মুখস্থ করার কিচ্ছু নেই। রিয়েল লাইফ আমরা রেগুলার ইউজ করি, আনসুপারভাইজ লার্নিং করি তো। বাজার থেকে জিনিসপত্র মানে কিনে এনে আমরা সেগুলো ক্লাস্টারিংই তো করছি, এগুলো তো ক্লাস্টারিংই করা বলে অ্যাকচুয়ালি। আমরা আমগুলোকে সরিয়ে রাখলাম, আলুগুলোকে সরিয়ে রাখলাম, ডিমগুলোকে সরিয়ে রাখলাম, হ্যাঁ, ভেজিটেবলস গুলোকে এরকম একটা পার্টে এরকম ভেঙে দিলাম। তারপরে ধর হচ্ছে মাছ কিছু কিনে আনলাম, মাছগুলোকে একটা কর্নারে সরিয়ে রাখলাম। ধর চিকেন আনলাম, চিকেনটাকে সরিয়ে রাখলাম। সব আনসুপারভাইজ লার্নিং। নাম না জানলেও চলবে, কিন্তু করছি কি ক্লাস্টারিং। আর একটা ছোট্ট বাচ্চাকে যখন অ্যালফাবেট গুলোকে চেনানো হচ্ছে, ডিজিট গুলোকে চেনানো হচ্ছে, তখন কি হচ্ছে? দ্যাট ইজ কল্ড সুপারভাইজ লার্নিং। তখন কিন্তু সুপারভাইজ লার্নিং। তখন কি আমাকে যদি নামটা না বলে দি, দেখ এটা হচ্ছে এ, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, ও তখন পরের দিন পড়া ধরলে হাঁ করে তাকিয়ে থাকবে। হ্যাঁ, আমি চিনতে তো পারছি, কিন্তু বলবোটা কি? এটা যে 1, আমি তো নামটাই জানি না। সেইটা হচ্ছে সুপারভাইজ লার্নিং। ইচ ডেটা ইজ অ্যানোটেটেড উইথ ইটস করসপন্ডিং ক্যাপশন, মানে লেভেল। বুঝতে পারলি? আজকের ক্লাসে এইটুকুই হচ্ছে মেইন জিনিস। সুপারভাইজড, আনসুপারভাইজ, সেমি সুপারভাইজ না দুটোর মিক্স আপ, যে সব কটা লেভেল ডেটা এখানে থাকছে না, কিছু লেভেলড আছে, কিছু আনলেভেলডও আছে, তার উপরে বেস করে এবারে প্রেডিকশনটা হচ্ছে। রিইনফোর্সমেন্ট লার্নিং আমি ডিটেইলে সব পরে বলবো। এখানে এজেন্ট থাকে, আর এই যে একটা রিওয়ার্ড ফাংশন, সেটাকে ম্যাক্সিমাইজ করতে হয়। হলো? রোট লার্নিং তোদের সিলেবাসে মেনশন করা নেই, লাগলে পরে বলে দেবো। দেখ বোঝা গেল তাহলে আজকে যেটুকু বললাম একদম প্রিলিমিনারি জিনিস কিন্তু। হ্যাঁ ঠিক আছে, আবার সানডে তাহলে বসিস।